পরিস্থিতি, আন্তর্জাতিক সীমান্তে যেমন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ সঞ্চালন অভিযানে তারা এখানে আইসই না, সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে, 2 নম্বর এখানে হচ্ছে বিএসএফ। এদিকে সীমান্ত দিয়ে ভারতীয়রা ঢুকে যাচ্ছে বাংলাদেশে দেশের সবকিছু দখল করতে। তাদের কিভাবে ঠেকাবে বিজিবি এবং সেনাবাহিনী? এই দেশটার এখন কি হবে? আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। হাসিনা আমাদের লোক, হাসিনাকে ওখানে বসাতেই হবে। ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয়, হরিয়ানার সরকার পাল্টে দিলাম, গোয়ার সরকার কিনে নিলাম, এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট, এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে। তোমরা ওখানে গন্ডগোল পাঠাও, আমরা সুযোগ বুঝে, যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে। ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের, আমি বরাবরই ভারত সরকারের সমালোচক, বারবারই বলি ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা, কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখনই কিন্তু আমি সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে, ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে, রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে। কঠিন ক্রান্তিকাল পার করছে আমরা বাংলাদেশের জনগণ। হঠাৎ করেই বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সীমান্ত দিয়ে ভারতের হিন্দুরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে ধ্বংস করবে। এইটার জন্যই তারা বাংলাদেশে ঢুকবে এবং তাদের মানে ইসকন এবং ইসকনের যে প্রভু তাকে মুক্ত করার জন্য তারা আসতেছে। দর্শক শ্রোতা, এইসব আমরা কি দেখতে পাচ্ছি? এইসব দেখে কিন্তু সেনাপ্রধানও একটা বক্তব্য দেন তাদের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা কঠিন পরিকল্পনা করে। এইটা আগেও করতো, এখনো করতেছে, কিন্তু এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি? সীমান্তর মধ্যে তাদেরকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ বর্ডার গার্ডরাও আটকানোর চেষ্টা করতেছে। সর্বশেষ আমাদের দেশটার কি হয় আপনারা কিন্তু দেখতে পারবেন স্পষ্টভাবে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভারতীয়দেরকে কি করা হয় এবং এইসব নিয়ে বাংলাদেশের জনগণ সহ সেনাবাহিনী, সরকার সবাই কিন্তু পদক্ষেপ নেয়। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে থাকবে যে ভারতীয়রা কিভাবে দেশের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে এবং বর্ডারে তাদেরকে কি করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাই কি পদক্ষেপ নিচ্ছে ভারত নিয়ে, সবকিছু আপনাদেরকে এক এক করে দেখাবো। আগে দেখাচ্ছি যে সেনাবাহিনীর এই পদক্ষেপ নিয়ে সবাই কি বলতেছে। এই যে দেখেন, আন্দোলনকারী বাংলাদেশ সঞ্চালন অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হয়, সংখ্যালঘুদের উপরে, এটার আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, সুতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে, 2 নম্বর এখানে হচ্ছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে তারা নিয়ে একটা খাতে দিলেন, টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন, জাতীয় পতাকা লোকে নিয়ে এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেড গুলো ভাঙিয়ে এইভাবে পিছিয়ে ঢুকে এখানে দৃশ্য আপনারা দেখতে পারবা। মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমরা দেখেছি। আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন, সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন, এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে। আপনারা কি বলতে চান আমাদেরকে? আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি, কিন্তু তাই বলে এ নয় আমরা নরম, আমরা নরমে নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কি করেন। আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি, কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে শুভেন্দু বাবু, আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে 90% মুসলমান। ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি। এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমানরা অনেক উগ্র, এদের সাথে চলিও না, এভাবে আমাকে নানা কথা বলতো। এখন আমি যখন আসলে উস্কানি দিচ্ছেন, আমি আগেও বলেছি, এখন অনেকেই বলছেন যে বাংলাদেশ পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে। তার জলজ্যান্ত প্রমাণ হলো
দুটো প্রথম সারির সংবাদপত্রের দপ্তরের সামনে বিক্ষোভের নামে অসভ্যতা করা, অর্থাৎ সনাতনীদের ভাবাবেগকে প্রকাশ্যে আঘাত করা। কারণ যারা বিক্ষোভকারী তারা জানতেন যে এই রকম একটা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলে সেটা দেশ বিদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হবে। তারা কিন্তু সেই প্রচারটাই চেয়েছিলেন এবং এর মধ্যে অবশ্যই সাম্প্রদায়িক বিদ্বেষ লুকিয়ে আছে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শক্তির মদতে ক্ষমতায় আছে। দেখুন, প্রথম আলো সংবাদপত্রের যিনি ভারতীয় প্রতিনিধি ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, এখন আছেন কিনা জানি না, আমি তাকে খুব ভালোভাবে চিনি। তিনি হচ্ছেন প্রবীণ সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়। আমি তার কাছে যখনই আমি দিল্লি যাই, সৌম্যদার সঙ্গে দেখা হলে আমি বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে অনেক কথা শুনি, জানতে চাই, তিনিও বলেন। কিন্তু এটা সবার কাছেই আনপ্রেসিডেন্টেড। এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা হচ্ছে সনাতনীদের ভাবাবেগকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা। 2, বাংলাদেশে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, সংবিধান সংস্কার কমিশন হয়েছে, তাতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু নেই। যারা বলছেন যে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা না করলেও হবে, তারা তাদের সংবিধান সংস্কার কমিটিতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কেন রাখেননি? অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সমাজের মূল স্রোত থেকে ধর্মীয় সংখ্যালঘুদের আলাদা করার একটা সচেতন প্রয়াস ছাড়া আর এটা কিছুই নয়। তৃতীয়ত, আরেকটি ঘটনা ঘটেছে, সেটা অবশ্য আমাদের এখানে। আমি একটা কথা অর্থহীনভাবে জানাতে চাই, অতীতে কি হয়েছে সেই অতীত ধুয়ে জল খেলে চলবে না আমাদের। এখন কিন্তু মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। সরসঙ্গ চালক মোহন ভাগবত এই কথাটা কিন্তু তর্কহীনভাবে বলেছেন। এখন সবাইকে নিয়ে উন্নত দেশ করার লক্ষ্যে আমাদের এগোতে হবে। তাই কোন মন্দির ভেঙে কোন মসজিদ তৈরি হয়েছে, ইতিহাসের পাতা খুঁড়ে সেটা বার করে সেটা নিয়ে মামলা মোকদ্দমা, একটা অশান্তির পরিবেশ তৈরি করার আর ক্ষেত্র বোধহয় নেই। কেউ আমার কথায় রুষ্ট হতে পারেন, কিন্তু আমি সরসঙ্গ চালক মোহন ভাগবতের কথাকে আন্তরিকভাবে সমর্থন করি। রাম জন্মভূমি হয়ে গেছে, রাম মন্দির তৈরি হয়ে গেছে, এখন আর নতুন করে মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় এটা নয়। এবার আসুন যে চক্রান্তের কথাটা আজকে বলবো, এবং আমি শিরোনামও সেরকমই দিয়েছি। এই চক্রান্তের গন্ধ আমি অনেকদিন আগেই পাচ্ছিলাম, শুধু আমি পাচ্ছিলাম বললে ভুল হবে, অনেকেই ইতিউতি ইঙ্গিত দিচ্ছিলেন। প্রসঙ্গত বলে রাখি, আন্তর্জাতিক মহল কিন্তু এই সনাতনীদের উপর অত্যাচার নিয়ে কার্যত গর্জে উঠেছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, এমনকি ব্রিটেনের পার্লামেন্টও কিন্তু এই সনাতনী নির্যাতন নিয়ে কার্যত সরব। এতদিন অবধি ভারতের পার্লামেন্টে কেন বাংলাদেশের সনাতনীদের নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রশ্ন বাংলাদেশের তরফ থেকে তোলা হতো। কিন্তু কালকে ব্রিটেনের পার্লামেন্টে কার্যত বিরোধী এবং সরকার পক্ষ দুপক্ষই এগ্রি করেছে মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতা, অন্তত এই সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার কার্যত যে গণতন্ত্র বিরোধী একটা কাজ, তা কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হয়েছে। জাপান স্পষ্টত জানিয়েছে তারা যে 338টা কোম্পানি বাংলাদেশে সেট আপ করেছিল শেখ হাসিনার সময়, তাদের মধ্যে 38% কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এবং বাকি 70% কোম্পানি কার্যত উইথড্র করছে বাংলাদেশ থেকে। কারণ একটাই, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতিসংঘে কালকে বাংলাদেশ কি বললো জানেন? আমি হুবহু পড়ে আপনাদের একটু শোনাচ্ছি, তারপরে একটু বিশ্লেষণটা শুনবেন। পাল্টা এই জাতিসংঘের বক্তৃতার পর আরএসএস কালকে একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে এবং কার্যত নরেন্দ্র মোদীকে ফ্রি হ্যান্ড দিয়েছে এবং কড়া অ্যাকশন নিতে বলেছে। আর তারপরেই আজ সকালে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু মুখ খুলেছে। অর্থাৎ সব মিলিয়ে জিও পলিটিক্যাল সিনারিও অত্যন্ত একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। দেখুন, জাতিসংঘে কোনো একটা দেশের ব্যর্থতা থাকতে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু যে ঘটনার ভিডিও ফুটেজ, যে ঘটনার নিউজ পেপার আর্টিকেল, বিশ্বের একাধিক আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ঘটনা, সেই ঘটনা কার্যত অস্বীকার করে যাওয়া এবং সেই প্রবলেমটাকে অ্যাড্রেসটাকে যে ইস্যুটাকে অ্যাড্রেস না করে কার্যত এড়িয়ে যাওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম বড় ভুল বলে আমার মনে হয়। কালকে বাংলাদেশ কি বলেছে জাতিসংঘে আপনারা আগে শুনুন।
চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন এবং বয়নিয়াট প্রতিবেদন এবং সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছাকৃত ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্য করছি। এই ফোরামেও এটা দেখেছি। অর্থাৎ তারা পরিষ্কারভাবে বললেন, সনাতনী সংখ্যালঘু নিয়ে যেরকম খবর প্রচারিত হচ্ছে সবটাই অপপ্রচার, বিভ্রান্তিমূলক। এবার প্রশ্ন হলো, ভারত নয় বিভ্রান্তিমূলক খবর এতদিন প্রচার করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে সনাতনী সংখ্যালঘুদের ইস্যু নিয়ে এইরকমভাবে গণমাধ্যমে এরকম একটা স্টেটমেন্ট দিলেন, যে স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে দেওয়ার পর কার্যত গোটা বিশ্ব উত্তাল হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিন, ব্রিটেনের পার্লামেন্টে কিভাবে আলোচনা হলো এই পুরো বিষয়টা। অর্থাৎ বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ তাদের পার্লামেন্টে মানে যে পার্লামেন্ট কক্ষ, সেখানে বিষয়টা নিয়ে যখন আলোচনা করছে, সেখানে জাতিসংঘে বাংলাদেশ বলছে পুরোটাই অপপ্রচার, এরকম কিছুই ঘটেনি। আমি ভাবলে অবাক লাগে, জাতিসংঘের মতো একটা জায়গায় বাংলাদেশ যেরকম ভাবে মিথ্যে কথা বলল, এখন তো আমার মনে হচ্ছে বাংলাদেশ ইন্টারনাল পলিটিক্সটা বুঝতেই পারছে না। আমার ভেবে আরো খারাপ লাগছে, আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশের পার্টিকুলার এই বিষয়তে একজোট হয়, তাহলে মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিক্রিয়াটা কি হবে, তারা ঠিক কোথায় যাবেন, আমি সত্যি ভাবলে অবাক লাগছে। পাশাপাশি তারা আর কি বলেছে জানেন? তারা বলেছেন, আমরা অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করেছি চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করছেন। তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায়। জাতীয় পতাকা অবমাননা নাকি তিনি করেছেন, কারণ বাংলাদেশের পতাকার উপর গেরুয়া একটি পতাকা ছিল। অর্থাৎ রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে কি আর কোনো পতাকা কেউ কোনোদিন বদলে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছেন বর্তমান সময়ে? বাংলাদেশে এই পতাকার সঙ্গে বিভিন্ন দেশের পতাকা কিন্তু অ্যাটাচ করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। কাউকে কি গ্রেফতার করা হয়েছে? কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারতের পতাকা এইভাবে কার্যত মানে এমনভাবে রাখা হলো যেন বাংলাদেশিরা মারিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় কি বাংলাদেশ সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে? দেয়নি। কিন্তু জাতিসংঘে তারা চিন্ময় দাসকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো বললেন, তা সেলফ ডিফেন্স আমি কতটা তারা করতে পারলেন আমি জানি না, কিন্তু যদি কূটনৈতিক ব্যাখ্যা দেখেন তাহলে দেখবেন কার্যত বাংলাদেশের এই ব্যাখ্যার ফলে আন্তর্জাতিক মহল কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে যেতে শুরু করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছে। আর এখানেই একটা প্রশ্ন আসে, কালকে শুধু চিন্ময় দাস নয়, চিন্ময় দাসের মতো আরও এক সন্ন্যাসী শ্যাম দাস, তাকেও গ্রেফতার করা হয়েছে। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল তিনি চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন, এরপরে তাকে গ্রেফতার করা হয়। আর এরা ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন জাতিসংঘের ময়দানে বসে। জাতিসংঘে এই ধরনের কথা বলা অত্যন্ত সহজ কাজ, কিন্তু এই ধরনের খবর, এই ধরনের ভিডিও যখন প্রকাশিত হচ্ছে, তখন কথার সঙ্গে কাজের আকাশ পাতাল যে পার্থক্য, তা কিন্তু জনগণ বুঝতে পারছে। আর এই দ্বিচারিতা যখন আন্তর্জাতিক মহল বুঝতে শুরু করছে বা করবে, তখন কিন্তু ইউনূস সরকার সাঁড়াশি আক্রমণের চাপে পড়বে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিওকে কার্যত ধ্বংস করে দিতে পারে বর্তমান প্রেক্ষাপটের সময়ে। দেখুন, ইউনূস সরকারের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কার্যত শেখ হাসিনা এক্সপোজ করে চলে গেছেন। আন্তর্জাতিক মহল কার্যত মোহাম্মদ ইউনূসের যে ফেইলিয়ার, অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল ফেইলিয়ার, সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। মোহাম্মদ ইউনূস শুধু এড়িয়ে গিয়ে বলছেন দেশে নাকি এরকম কিছুই হচ্ছে না। শুধু চিন্ময় দাসকে গ্রেফতার তো নয়, ইসকনের 17টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালকে শ্যাম দাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো চিন্ময় দাসের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলে অনেক প্রশ্ন এখানে উত্তর বাংলাদেশ সরকারের কাছে নেই। তারা কার্যত ভারতের অপপ্রচার, ভারত এই পুরো বিষয়টাকে ত্বরান্বিত করছে, এই ধরনের খবর আন্তর্জাতিক মহলে ভাসিয়ে দিচ্ছে। আর বাংলাদেশের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আদতে কত ইন্টারনাল পলিটিক্সকে বুঝে কমেন্ট করছেন, আমার কাছে একটা বড় প্রশ্ন। জাতিসংঘে কিন্তু বাংলাদেশ আরো অনেক কথা বলেছে, আমি একটু আপনাদের বলে দিতে চাই। তারা বলেছেন, বৈশ্বিক মিডিয়া এই ধরনের অনেক প্রোপাগান্ডা নাকচ করে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানানো প্রস্তুত রয়েছে। তার মানে তারা বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি দেখার জন্য আহ্বান জানাচ্ছেন। আমিও তো বিদেশি সাংবাদিক, আমি যদি বাংলাদেশে যাই, আমার প্রাণের সুরক্ষা বাংলাদেশ সরকার দেবে তো? সত্যি বাংলাদেশ আমাকে সুরক্ষা দিতে পারবে তো?
আমার সঙ্গে যদি কিছু হয় তাহলে এর দায় বাংলাদেশ সরকার নেবে তো, নাকি এই পুরো ঘটনাটাকেও প্রোপাগান্ডা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে? কালকে জাতিসংঘে বসে আপনারা বাংলাদেশের বিদেশি সাংবাদিকদের আহ্বান জানাচ্ছেন, এরপরে যদি আমার মতো সাংবাদিক বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার সুরক্ষার দায় মোহাম্মদ ইউনূস নেবেন তো? এক্ষেত্রে বিদেশি সাংবাদিক অ্যালাউ করবেন আর ভারতীয় সাংবাদিক অ্যালাউ করবেন না, আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের দ্বিচারিতা অন্তত জাতিসংঘের এই স্টেটমেন্ট দেওয়ার পর আপনারা অন্তত করবেন না। বিদেশি সাংবাদিক যারা সেন্ট মার্টিনস দ্বীপে যেতে চেয়েছিলেন, আপনারা কি যেতে দিয়েছেন? যেতে দেননি। এই খবর বিবিসি বড় করে প্রচার করেছে, আপনারা বিবিসিতে গিয়ে দেখতে পারেন। অথচ জাতিসংঘে গিয়ে আপনারা মিথ্যা ন্যারেটিভ প্রকাশ করার চেষ্টা করছেন, তাও আবার ভারত, ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে, যা একটা সুসাইডাল অ্যাটেম্প্ট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আত্মহত্যা এবং আত্মহত্যার মতো কোনো স্টেপ বাংলাদেশ সরকার কালকে কিন্তু অফিসিয়ালি নিল জাতিসংঘের এই জেনেভা অধিবেশনে। তারা আর কি কথা বলেছে? তারা বলেছে শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের ধর্মের অধিকার নিয়ে বারবার আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিনে তা বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে নাকি 2 জন উপদেষ্টাও তারা নিয়োগ করেছে। অর্থাৎ শেষ 100 দিনে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের প্রোটেকশন দিতে সমর্থ হয়েছে। প্রশ্ন হলো, দুর্গাপুজোয় তাহলে পেট্রোল বোমাটা কে ছুড়ল? কিভাবে ঠাকুর মন্দির থেকে নরেন্দ্র মোদীর উপহার দেওয়া সোনার একটা মুকুট সেটা চুরি করা হলো? কিভাবে দিনের পর দিন দুর্গাপুজোর মধ্যে কার্যত অন্য ধর্মের গান বাজানো হলো? মানসিক নির্যাতন করা হচ্ছে দিনের পর দিন সনাতনী সংখ্যালঘুদের উপর কার নির্দেশে? কিসের জন্য চট্টগ্রামে কার্যত সেনাবাহিনী সনাতনীদের উপর হত্যালীলা চালালো, সিসিটিভি ফুটেজ ভাঙলো? কিসের জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল চাকমা সম্প্রদায়ের উপর সেনাবাহিনী কার্যত হত্যালীলা অত্যাচার চালিয়ে গেল? এই প্রশ্নের উত্তর জাতিসংঘে বসে কালকে বাংলাদেশের যে দূত তিনি কেন দিতে পারলেন না আমি সত্যি জানি না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো বাংলাদেশ সরকার পুরো বিষয়টাই জাতিসংঘের মতো জায়গায় কমপ্লিটলি অস্বীকার করে গেল। আর তারপরেই কিন্তু মানে এই পলিটিক্যাল একটা টুইস্ট ভারতীয় রাজনীতি এবং বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তা আমি আপনাদের বলবো। পরবর্তীকালে মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তারা তুলে আনেন জাতিসংঘে। এবার আইনজীবীকে যারা হত্যা করেছে তাদের মধ্যে কতজন সনাতনী সেই তথ্য তারা জাতিসংঘে কেন দিলেন না? আইনজীবী হত্যাকাণ্ডে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে কি কোনো সনাতনীর ইনভলভমেন্ট তারা খুঁজে পেয়েছেন? না, আইনজীবীকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে হত্যা করে ফেলেছেন, ভেবেছিলেন আইনজীবী হিন্দু। আসল কথা কিন্তু তারা জাতিসংঘে বলেননি। এই আইনজীবী হত্যাকাণ্ড যেটা আবার তারা শিরোনামে জাতিসংঘের বুকে নিয়ে আসার চেষ্টা করে সনাতনীদের অত্যাচার করার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আদতে এরা কিন্তু ফেক ন্যারেটিভ ক্রিয়েট করছেন বিশ্ব অঙ্গিনায়, যার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কোথায় বসে বলছেন কথাগুলো ভাবতে হবে আপনাদের। পরবর্তীকালে তারা বলছেন আমাদের সরকার সজাগ রয়েছে, আমরা বিভিন্ন ষড়যন্ত্রকে ধ্বংস করব, ব্যর্থ করব, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব ধর্মের মানুষের কাছ থেকে নজিরবিহীন ম্যান্ডেট উপভোগ করছে। অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছেন। আর এখানেই প্রশ্ন, সনাতনীরাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেনি, তারাই তো সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছিলেন, তাহলে কিভাবে তারা জাতিসংঘে বলে দিচ্ছেন সব ধর্মের মানুষ তাকে সমর্থন করছেন? এই প্রশ্ন তো জাতিসংঘের মতো জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের এই স্টেটমেন্টের পর আন্তর্জাতিক মিডিয়া হয়ে আমি তুললাম, এই উত্তর কে দেবেন আমি জানি না। সংগঠনরা যেভাবে ভারত দখলের কথা বলছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে জঙ্গিদের মদত দিয়ে যাচ্ছেন এবং ইউনূসের সরকার, সেসব দেখে ভয় পেয়েই হয়তো ভারত সেনা সমাবেশ করেছে। মুদ্রা কথাটা ছিল ভয় পেয়ে হোক আর ভয় দেখাতে হোক, ভারত যে সেনা সমাবেশ করেছে এটাই ছিল আসল কথা। তারপর এখন জানতে পেরেছি শুধু সেনা সমাবেশ নয়, যুদ্ধের আরো বেশ কিছু সম্ভার মানে যুদ্ধাস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। 1971 সালের পর এমন যুদ্ধ সম্ভার বা যুদ্ধ অস্ত্র ভারত এই প্রথম মোতায়েন করল। কিভাবে তৈরি হয়েছে এবং হচ্ছে ভারত, তার মোটামুটি একটা ছবি তুলে ধরব আজকের আলোচনায়। সেই সঙ্গে বলবো এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে ভারত। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে
ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই ছোট্ট কাজটুকু করে নিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আসি আজকের আলোচনায়। 11ই নভেম্বর রাতের অন্ধকারে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। পণ্য বলতে অস্ত্রশস্ত্র। কাস্টমস চেকিং ছাড়াই সেসব অস্ত্র পৌঁছে গেছে যথাস্থানে। এই অস্ত্র আমদানিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য ইউনূসের সরকার আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। তার কয়েকদিন আগে অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান থেকে আসা পণ্যের ক্ষেত্রে কাস্টমসের যে ফিজিক্যাল ভেরিফিকেশনের ব্যবস্থা থাকে সেটা তুলে দেয়া হয়েছিল। এই পুরো ব্যাপারটা ভারতকে বাধ্য করেছিল শান্তির নোবেলজয়ী ইউনূসের অশান্তি নিয়ে অশান্তির যে মতিগতি, সেই কড়া অবস্থান নেয়ার চিন্তা ভারতের মাথায় এসেছিল। এবং সেই মোতাবেক দিন চারেক পর 15ই নভেম্বর থেকে উত্তর পূর্ব ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা সহ 111টি পয়েন্টে সৈন্য সমাবেশ শুরু করে ভারত। কাজটা খেপে খেপে এবং নিঃশব্দে করেছিল। জানা যাচ্ছে এই 35,000 সেনা স্বাভাবিক যে সেনা থাকে ওখানে তার চেয়ে তার অতিরিক্ত, এটা অ্যাডিশনাল। সেনা কখনো খালি হাতে যায় না, হালকা থেকে মাঝারি অস্ত্রশস্ত্র নিয়েই যায় তারা। তবে এর বাইরে মোটামুটি ভারী অস্ত্র যেগুলো যুদ্ধের প্রয়োজনে ব্যবহার হয় সেই ধরনের বেশ কিছু অস্ত্র মোতায়েন করেছে ভারত। এরকমই একটি অস্ত্র, তার নাম বলি, সেটা হচ্ছে পিনাক বা বলা হয় পিনাকা মিসাইল। পিনাকা মিসাইল হল ভারতের একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম। এটি ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের যে ডিআরডিও, তারা তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। পিনাকা মিসাইলের বৈশিষ্ট্য হল BM-21 গ্রেড এর মতো হওয়ায় একে ভারতের গ্র্যান্ড মিসাইল সিস্টেমও বলা হয়। তো এর কম দূরত্বের মিসাইল, এটা 45 থেকে 65 কিলোমিটার এর রেঞ্জ, এটাই কভার করে। এরকম 6000 মিসাইল বাংলাদেশের অভিমুখে ফিট করে রাখা হয়ে গেছে ভারতের, বাংলাদেশের অভিমুখে। তো এই যে তাহলে সেই বাংলাদেশের মুখে কোথায়? মনে হয় সিলেটে বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট আছে সেই অবধি পৌঁছবার ক্ষমতা এই মিসাইল রাখে। বেশি দূরত্বের মিসাইল দিয়ে তো লাভ নেই। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল এই মিসাইল। পিনাকা মিসাইল ছাড়া ভারত মোতায়েন রেখেছে M777, M777 হাউইটজার কামান। এই কামানটি হল হাউইটজার শ্রেণীর একটি ব্রিটিশ টোয়েট 155 মিলিমিটার আর্টিলারি পিস। এটি অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ভারত, সৌদি আরব, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থল বাহিনী আছে তারা ব্যবহার করে। কার্গিল যুদ্ধে ইউক্রেন সেনা বিপুলভাবে কিন্তু ব্যবহার করেছে এই কামান। এছাড়া কলাইকুণ্ডাতে বিমান বাহিনীর যেটা বেস স্টেশন আছে সেটাকে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য। একই অবস্থা হাসিমারা এয়ারবেসেরও। এখানে ফ্রান্স থেকে কেনা 2টো রাফাল বিমান তৈরি আছে সবসময়। এই বিমান দুটি আপনাদের হয়তো মনে আছে, আমি আমার এখানে একটি প্রতিবেদন করেছিলাম হাসিনা কিভাবে পালিয়ে এলেন না, কিভাবে চলে এলেন বাংলাদেশ থেকে। সেই ব্যাপারটা যে শেখ হাসিনার কার্গো বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল হিন্ডন বিমান ঘাঁটি পর্যন্ত।
এই বিমান দুটি, এই রাফাল। ইউনূসের ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা ও কাজকর্মে তিতিবিরক্ত নরেন্দ্র মোদীর ধৈর্যের বাঁধ ভেঙেছে চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পরে। বিষয়টি নিয়ে দুটো চিঠি দিয়েছে ভারত বাংলাদেশ সরকারকে, বলেছে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং চিন্ময় দাসকে মুক্ত করতে। শোনেনি বাংলাদেশ সরকার, শোনার বান্দা তারা নয়। যে ভাষায় উত্তর দিয়েছে সেটা কূটনৈতিক শিষ্টাচারের বিরোধী। বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার, যাকে বলে ফ্রি হ্যান্ড, সেটা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মানুষ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে। দিল্লিতে মুসলমানরা মিছিল করেছে ইউনূস সরকারকে শিক্ষা দেওয়ার দাবি নিয়ে। গতকাল কলকাতায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ তারা ইউনূস সরকারকে শাস্তি দিতে ভারত ব্যবস্থা নিক এই দাবিতে মিছিল করেছে এবং মিছিলে যারা অংশ নিয়েছে তাদের 90 কেন তারও বেশি % হচ্ছে মুসলমান। সবকিছু দেখে শুনে অবশেষে গত রাতে অর্থাৎ 28শে নভেম্বর রাতে নরেন্দ্র মোদী মিটিং করেছেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে, এবং তারপরই হাওয়া যে গরম হয়েছে সেটা মালুম হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করে ঠিক কি করতে চায় ভারত? বাংলাদেশের জঙ্গি প্রশাসনের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এটা করেছে, নাকি ইউনূসকে ভয় দেখাবার জন্য, নাকি যুদ্ধ করার জন্য 71-এর মতো, নাকি সার্জিক্যাল স্ট্রাইক যেটা বালাকোটে করেছে পাকিস্তানের সঙ্গে 2019-এ, কিংবা মায়ানমারে করেছে ওখানকার নাগা বিদ্রোহীদের সঙ্গে 2015 সালের জুন মাসে? অল্প দু কথায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের এত সাহস বা বুকের পাটা নেই যে ভারতের সঙ্গে যুদ্ধে নামবে। সুতরাং আত্মরক্ষার জন্য সেনা সমাবেশ তত্ত্ব, অর্থাৎ ভারত সেনা সমাবেশ করেছে আত্মরক্ষা করতে, সেই তত্ত্ব বাতিল। ইউনূসকে ভয় দেখানোর তত্ত্ব কিছুটা মেনে নেওয়া যায়। ভয় যে মোল্লা ইউনূস পেয়েছে তার প্রমাণ বিদেশ সচিব পর্যায়ে খুব জরুরি একটা মিটিং করার প্রস্তাব তারা দিয়েছে, আর্জি পাঠিয়েছে। ভারত সে আর্জির জবাব দেয়নি, এখন সম্ভবত দেবেও না। আরো কতটা ভাঙো সেটা দেখে ভারত কি করবে না করবে সেটা তখন বলবে। 71-এর মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তাই নেই। তার অনেক অসুবিধা যেমন আছে তেমন তার দরকারও নেই। মশা মারতে কেউ কামান দাগে না, ঠিক আছে? বাকি থাকে কোনটা? সার্জিক্যাল স্ট্রাইক, যেটা পাকিস্তানে ও মায়ানমারে ইতিপূর্বে করেছে ভারত। যুদ্ধ করতে হলো না, আবার শিক্ষাও দেয়া হলো। তবে এখানে একটা সমস্যা, পাকিস্তান ও মায়ানমারে জঙ্গিদের ওপর আঘাত করেছিল ভারত। কাদের ওপর? সেখানকার সেনাবাহিনী নয়, সেখানকার মানুষ নয়, জঙ্গিদের ওপর। তাহলে বিশেষ কোন জায়গায় কি, কারণ বাংলাদেশের তো বিশেষ কোন জায়গায় জঙ্গিরা নেই, বাংলাদেশের তো সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে আছে। তাহলে বিশেষ কোন জায়গায় স্ট্রাইকটা হবে কি করে? আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার উপর। তাতে যেমন কোমর ভেঙে দেওয়া যাবে সরকারের এবং সরকারের সমর্থক সেনাবাহিনীর, তেমন জনগণের হতাহত হওয়াটাও ঘটবে না। কিছু যে একটা হবে সেটা নিশ্চিত। যেটাই হোক, ট্রাম্প সাহেবের গদিতে বসার আগে এটা হবে সেমিফাইনাল। আসল ফাইনাল তো পরে হবে, যখন এই ইউনূস সরকারের পতন ঘটিয়ে আবার নিয়ে আসা হবে কাকে? আপনারাই ঠিক করুন কাকে নিয়ে আসবার কথা বলবেন, কাকে নিয়ে আসতে চাইছেন সেটা জানাবেন কমেন্ট সেকশনে। আর
আমরা সেগুলো নিয়েও পরে একটা এপিসোড। কঠিন ক্রান্তিকাল পার করছে আমরা বাংলাদেশের জনগণ। হঠাৎ করেই বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক, দেশের সাধারণ মানুষকে ডিস্টারবেন্স করার জন্য হোক, বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ, সেখানে ছাত্র থেকে শুরু করে একজন সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে একদম গৃহিণী পর্যন্ত, প্রত্যেকেই তাদের নানান দাবি দেওয়া, মতের বিরুদ্ধে গেলে মব জাস্টিস, মন চাইছে কারো মাজার পোড়াই দিব, মন চাইছে কারো প্রতিষ্ঠান ভেঙে ফেলবো। তো এই যে একটা বিভীষিকাময় অবস্থান দেশে চলছে, ছাত্ররা ছাত্রদেরকে মারছে, কলেজ ভাঙছে, শিক্ষাঙ্গন লুট করা হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ চলছে। তো এই মুহূর্তে এই দেশের সংকটময় অবস্থাকে উত্তরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা জরুরি দরকার হচ্ছে সেনাবাহিনীর। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, তাদেরও ভূমিকাটা খুবই জরুরি। তো আমরা আমাদের টোটাল আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের অ্যাক্টিভিটিস আছে, সেখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু বেটার হলে পারতো, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না। তো এই উদ্ভূত পরিস্থিতি, ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সামনে ডিফিকাল্ট সময় পার করে, তার মানে এখানে নানান ধরনের ঘটনা কিন্তু দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশকে নিয়ে চলছে। তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে। তারা বলছেন, সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে, যদিও আমাদের এই সেনাপ্রধান সহ বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে, আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেককে নিয়ে অনেক তথ্য দিচ্ছেন, যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে। এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে, দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ। আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তো সামনে একটা ডিফিকাল্ট সময় পার করতে হবে। এখন এই ডিফিকাল্ট সময়টা আসলে কি, তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভূত বা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্ট লাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায়। পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে, বিশেষ করে কোনো জটলা, কোনো জনসমাগম, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে। তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তিনি জনগণদের উদ্দেশ্যেও একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে, তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব, বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব। তো তিনি সেখানে আমাদের 1971 সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে। তো এখানে নানান ধরনের ছিল। আমরা যদি দেখি, এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন। সেই প্রোগ্রামটা হচ্ছে, আমরা একটু দেখি, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। তো এই মুহূর্তে আসলে কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কি। যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করেছেন, মাঝে মাঝে তাদের অ্যাক্টিভিটিস দেখলেও মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরো বাড়াতে চাচ্ছেন, কমানো না। এমনি একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ, সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করাই দেওয়া একটা সিচুয়েশন, আপনারা বুঝতে পারছেন ওরা মেন। তো এগুলা থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে, কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে। আবার আমরা দেখছি পুলিশকে আজকে 2জন সার্জেন্টকে পিটানো হয়েছে। কেন? 2 সিএনজিওয়ালা, তাদের লাইসেন্স নাই, মামলা দিছে, উল্টা সার্জেন্টের পিটিয়ে চলে গেছে। আপনি বোঝেন যে কোন অবস্থায় চলে গেছে দেশ। বাট এগুলার জন্য শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে। আর সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক, কাউন্সিলিং করা হোক, কোনো পাওয়ার দেওয়া হোক, সকল কিছু মিলেয়া একটু কিন্তু এটা করতে হবে।
যখন আপনার নিজের উপরে পড়বে, নিজের পরিবারের উপরে পড়বে, নিজের ছেলে মেয়ে সন্তান ভবিষ্যৎ ব্যয়ে আপনার ব্যবসার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, তখন মনে হবে আগেই তো ভালো ছিল। বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনো ভালো হবে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সহ ভারতীয়রা যে বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করার চেষ্টা করে, আগেও কিন্তু করতো যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন, মানে শেখ হাসিনাকে ব্যবহার করে। শেখ হাসিনা কিন্তু তাদের দলের লোক ছিল। আপনারা তো সবাই এটা এখন দেখতেছেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে। এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তাদের দলের লোক ছিল এবং এতদিন শেখ হাসিনাকে ব্যবহার করে আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করত। এখন কি হয়েছে, ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন এবং তিনি কিন্তু ভারতকে ছাড় দিবেন না যদি ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।